মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। শুনতে থাকুন ভুতুড়িনাথের কাহিনী, হোলি চাইল্ড। Satan's child, soul in trouble, hurt on the double. Satan's child, on the darkest side of wild, secretly living in your shame, where they know you by another name. Satan's child, ভেতরে কি চলছে তার কোনো আন্দাজই নেই আমার। আসলে কোনো কথা বলার মতোই মানসিক পরিস্থিতি এখন আর আমার নেই। আমার শরীরের প্রতিটা কোষে কোষে মজ্জায় মজ্জায় ভয়ের হিমশীতল স্রোত বইছে। আওয়াজটা ভেতর থেকেই আসছে, একসাথে অনেক কটা বাচ্চার কণ্ঠস্বর। এই ভর দুপুর বেলাতেও স্কুলের অ্যাডমিশন অফিসে এসে আমি কাউকে দেখতে পাইনি, তাই বাধ্য হয়ে ভেতরে ঢুকে এসেছি। আর আসা মাত্রই এই আওয়াজটা কানে এসেছিল। মিষ্টির স্কুলটা মিশনারি স্কুল। আমি জানতাম ওদের এরকম একটা স্ক্রিপচার হল রয়েছে, সেখানে ওদের প্রার্থনা করেই দিন শুরু করতে হয়। তাই এই প্রার্থনা সঙ্গীতের ব্যাপার নিয়ে আমি বিন্দুমাত্র চিন্তিত নই। আমি শুধু চিন্তিত গানের কথাগুলো নিয়ে। আর একটা অদ্ভুত জিনিস আমার কানে ঠেকছে, সেটা হলো ওইসব বাচ্চাদের গলার আওয়াজ। এখানে তো মিষ্টির বয়সী ছেলে মেয়েরাই পড়াশোনা করে, তাদের আওয়াজ তো এরকম অস্বাভাবিক হতে পারে না। প্রত্যেকের গলায় যেন এক অশরীরী মায়া, যেন এক বেদনার তো হাহাকার। আমি কান পেতে ওই কোরাসের মধ্যে থেকে মিষ্টির গলার আওয়াজটা আলাদা করতে চেষ্টা করলাম। এক মনে কান পেতে দাঁড়িয়ে আছি আমি। ঠিক সেই সময় আমার কাঁধে একটা বরফের মতো ঠান্ডা হাত এসে ঠেকল। আমি মুখ ফেরাতেই যাব, তার আগেই আমার ডান কানের কাছে রক্ত ঠান্ডা করে দেওয়া যান্ত্রিক গলায় এক মহিলা কণ্ঠস্বর ফিসফিসিয়ে উঠল, হোলি চাইল্ড। মিষ্টি, আমার মেয়ে ভীষণ বদলে যাচ্ছে জানেন তো। কদিন যাবৎ বুঝতে পারছি, আর কেউ না পারুক আমি পারছি। রিয়াও মিষ্টিকে নিয়ে এতই ব্যস্ত থাকে, ওর সাথে যে দুদণ্ড বিষয়টা নিয়ে কথা বলবো তারও জো নেই। অবশ্য শেষ কটা বছরে রিয়া আর আমার কতটুকুই বা কথা হয়েছে। মিসক্যারেজের পর থেকেই রিয়া অত্যন্ত ভেঙে পড়েছিল। শুধু রিয়া কেন, আমার মা বাবার মুখ দেখেও মনে হতো যেন আষাঢ়ের মেঘ ছেয়ে আছে। আমি রোজ সকালে অফিসে যেতাম, সন্ধ্যায় বাড়ি আসতাম, সব কাজ করতাম, কিন্তু মন পড়ে থাকতো শুকিয়ে যাওয়ার সংসারটায়। একদিন অফিসে সুখেন স্যার, মানে আমার বস, ওর কেবিনে ডাকলেন। দেখ সুজিত, তোকে আমরা কোম্পানির সচেতন ও কর্মঠ কর্মী হিসেবেই জানি,
কিন্তু ইদানিং দেখতে পাচ্ছি তোর কাজে বড় ভুল হচ্ছে। সারাদিনই আনমনা থাকছিস। আমার তো ভাবতে অবাক লাগছে যে পর 3 বছর এমপ্লয়ি অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পাওয়া সুজিত রায় চৌধুরী অডিটে ভুল করছে। সুখেন স্যারকে নিজের লোক বলা চলে। স্নেহ করেন আমাকে খুব। 7-5 না ভেবে ওনাকে সবটা জানাই। সুখেন স্যার যেন এক ঝটকায় আমার মুখের সমস্ত কালো চিন্তার ছায়া তুড়ি মেরে উড়িয়ে বললেন, আজকালকার ছেলে মেয়ে হয়ে এখন ওইসব নিয়ে ভাবছিস? আরে আইভিএফ, টেস্ট টিউব, সারোগেসি, কত সমস্ত জিনিসই তো বেরিয়ে গেছে। তোরা একবার আইভিএফ সেন্টারে কন্ট্যাক্ট করতে পারিস তো। দেখুন, আমি আর রিয়া তো রাজি, কিন্তু মা বাবা কি করে বোঝাবো যে রিয়ার মেডিকেল কন্ডিশনই বাচ্চা ধারণ করার মতো নয়। মা বাবা বলছে আবার চেষ্টা করতে। ইনভিট্রোর দিকে যেতে একেবারেই রাজি না। রাজি নয় বললে তো হবে না, তোকে রাজি করাতে হবে। হ্যাঁ, সত্যি কথা বলতে একটা মিসক্যারেজের পর সাথে সাথেই এসব এতটা সহজ নয়, কিন্তু তোকে করতে হবে। তারপর শুরু হলো আমার আর রিয়ার লড়াই। না, নিজেদের মধ্যে নয়, পরিবারের গোঁড়ামির বিরুদ্ধে। তবে আমি জানতাম এরকম ফুটফুটে একটা বাচ্চা পেলে মা বাবা আর কোনো আপত্তি করবে না। হলো তাই। আপত্তি তো করলই না, বরং এখন তাদের দিন গুজরানি হয় মিষ্টিকে আদর করে। মিষ্টি এই এপ্রিলে 5 বছরে পড়ল। ওকে একটা বেবি স্কুলে ভর্তি করেছি, কাছে ছিমছাম একটা কিন্ডারগার্টেন স্কুল। প্রথম 6 মাস বেশ নির্বিঘ্নেই কেটেছে। মিষ্টি ঠিক ওরকম ছিঁচকাদুনে মেয়ে নয়, তবে প্রথম স্কুলে যেতে মাঝে মধ্যে ইচ্ছে করতো না মহারানীর। কিন্তু ইদানিং দেখছি হঠাৎ করেই মিষ্টির যেন স্কুলের প্রতি ঝোঁক বেড়েছে, একটু বেশিই বেড়েছে। সন্ধে হলেই ওর মায়ের কাছে বায়না করে ওকে যেন স্কুলে দিয়ে আসা হয়। রিয়া এই ঘটনা ওর বন্ধু বান্ধবকে বলেছে, কেউ তেমন পাত্তা দেয়নি, সবাই মজা করেছে, মিষ্টির সুখ্যাত করে সহজে উড়িয়ে দিয়েছে। কিন্তু আমার সমস্যা হলো সহজ সরল জিনিসও আমি সহজভাবে নিতে পারি না। বারবারই মনে হচ্ছে মিষ্টি যেটা করছে সেটা মোটেও স্বাভাবিক নয়। এই বয়সের বাচ্চার এরকম বায়না, প্রতিদিন স্কুলে যাওয়ার জন্য এরকম পাগলামো স্বাভাবিক নয়। বিষয়টা আপাতভাবে এতই লঘু, কারোর সাথে আলোচনাও বৃথা। আমি ঠিক করলাম মিষ্টির সাথেই আমাকে বন্ধুত্ব বাড়াতে হবে। ইদানিং তাই অফিস থেকে এসে মিষ্টির খেয়ে ঘুমিয়ে পড়ার আগে ওর সাথে আমি ঘন্টাখানেক সময় কাটাই। মিষ্টি আমার সাথে সব গল্প করে সারাদিনের, অথচ ওর স্কুলের কথা বললেই চুপ মেরে যায়। খালি চোখ দুটো কেমন জানি চকচক করে ওঠে। ওর ওই দৃষ্টি দেখলে আমার ভয় করে। আমি জানি ও আমার মেয়ে, তবু ওর ওই দৃষ্টিটা যেন আমার বুক কাঁপিয়ে দেয়। সেই চকচকে চোখে আনন্দ নেই, আছে লোভ, ক্রূরতা আর একটা অদ্ভুত উল্লাস মেশানো অভিসন্ধির চাহনি। একটা শিশুর চোখে কিভাবে? আমি ঠিক করলাম মিষ্টির জন্মদিনটা বড় করে করব। সামনেই তো আসছে, ওর প্রিয় বন্ধুদের ডাকবো, তিতলি, রিমঝিম, বুবলি, আরো যারা আছে। আসলে আমায় ওদের সবার সাথেই কথা বলতে হবে। কিন্তু সমস্যা হলো ওরা কেউই মিষ্টির স্কুলে পড়ে না, এক স্কুল গাড়িতে যায় মাত্র। স্কুল সম্বন্ধে ওদের থেকে বিশেষ খবর পাওয়ার কোনো উপায় নেই। তবু যদি কিছু জানা যায়, বিশেষত তিতলি যদি কিছু বলতে পারে, ও আবার মিষ্টির বেস্টি।
কি তিতলি রানী, কি খবর, কেমন আছো? ভালো আছি কাকু। বেস্ট ফ্রেন্ডের বার্থডে কেমন লাগছে? ও, তোমার বার্থডে তো আগস্টে না সামনে? এখনকার বাচ্চারা আমাদের সময়কার থেকে অনেক বেশি স্মার্ট। আমরা যাকে পাকামো বলি সেগুলো আসলে ওদের বুদ্ধিমত্তাই। হ্যাঁ আঙ্কেল, আমার বার্থডে তো 14ই আগস্ট। তোমরা সবাই আসবে তো? নিশ্চয়ই যাব মা, তোমার বার্থডে আর আমরা যাব না হয়? অনুষ্ঠানে সবাই তখন ব্যস্ত। আমি দেখলাম এই সুযোগ, এই অবকাশেই তিতলির সাথে কথা বলতে হবে। তিতলির হাতে আর একটা প্যাস্ট্রি ধরিয়ে ওকে আমার পাশে সোফায় নিয়ে বসালাম। বললাম, আচ্ছা তিতলি, একটা কথা বলো, মিষ্টি কি ওর স্কুলের কথা গাড়িতে আস্তে আস্তে তোমাদের কিছু বলে? হ্যাঁ বলে তো, ওর স্কুলটা ওর খুবই ফেভারিট। জানো আঙ্কেল, ও বলে ওই স্কুলে নাকি একটা আন্টি আছে, তার নাম সিস্টার ক্যারোলিন। উনি নতুন এসেছেন। মিষ্টি নাকি আমার থেকেও তাকে বেশি ভালোবাসে। সেটা শুনে আমার খুব রাগ হয়েছিল মিষ্টির ওপর। আমি তো মিষ্টির সাথে তাই আড়ি করে দিয়েছিলাম, ও যদি আমার জন্য গ্রিটিংস কার্ড আর চকলেট না নিয়ে আসতো আমি তো কথাই বলতাম না আর। ও বাবা, আমার তিতলি মায়ের এত রাগ? পাগলি মেয়ে, মিষ্টি তো সারাদিন তোমার কথাই বলে বাড়িতে। আর তাছাড়া টিচার বেস্ট টিচার হতে পারে, বেস্টির জায়গাটা নিতে পারবে কখনো? না গো, আমি সত্যি বলছি, ও আগে অনেক কথা বলতো আমাদের সাথে। স্কুলে কি নতুন চকলেট দিল, কটা বন্ধু হলো, মা বাবা কোথায় বেড়াতে নিয়ে যাবে, এই সব। কিন্তু জানো, এখন আর ওইসব কথাও বলে না। সারাদিন শুধু সিস্টার ক্যারোলিন আর ক্যারোলিন। আমি তো আমার মাকেও বলেছি, মা আমাকে উল্টে বকলো। মা বললো, দেখো মিষ্টি কত সিরিয়াস, কত স্কুলে যেতে ভালোবাসে, তুমিও তোমার বেস্ট ফ্রেন্ডের মতো হও। আমি আর কথা বাড়ালাম না। বুঝলাম তিতলিকে যা জিজ্ঞেস করার করা হয়ে গেছে। এর থেকে বেশি কথা এখানে বললে অন্যরা আমাকে সন্দেহ করলেও করতে পারে। আচ্ছা ঠিক আছে, যাও এখন, তুমি এনজয় করো, সাবধানে। বলে ওদের বন্ধুদের ভিড়ে মিশিয়ে দিলাম। যে চিন্তার রেখাটা আমার কপালে ইদানিং জমাট হয়ে এসেছিল সেটা যেন আরো বিস্তৃত হলো কপাল জুড়ে। আমাদের এই IVF এর সিদ্ধান্তের আগের মুহূর্ত অবধি যেরকম একটা দুশ্চিন্তার আবহাওয়া আমার মধ্যে সবসময় ছিল, সেটা যেন সিস্টার ক্যারোলিনের নাম নিয়ে আবার আমার জীবনে ফিরে এলো। এই কয়েকদিন আমার ঘুম কেটেছে অ্যান্টোনিও কারভালোর দ্য ক্রুশিয়াল মোমেন্ট বইটি। কোন সময় বাচ্চাকে দেখভাল করতে হবে, প্রপার প্যারেন্টিং কোনটা, সে বিষয়ে সঠিক ধারণা দেওয়া আছে। এই বইটা পড়ে আমার ধারণা হলো যে আমরা দুজনেই বোধহয় মিষ্টিকে সেরকম সময়টাই দিচ্ছি না। হয়তো ওর কিছু বলার আছে, কিন্তু কথা না বলার তরুণ ওর মনের মধ্যে চেপে বসে আছে। আমরা আসল জায়গাতেই নজর দিচ্ছি না, অথচ অন্যান্য জিনিস নিয়ে আমরা যেন বেশি মেতে আছি। আর নয়, এবার আমাকেই আমার মেয়েটাকে একটু নজর দিতে হবে। যা যা করিনি এতদিন, এবার তাই তাই করতে হবে। আমার বাড়ির সামনে একটা ছোট চার্চ আছে। ফাদারের নাম জন ম্যাকমিলান। আমার সাথে বিশেষ পরিচিতি রয়েছে ওনার। কদিন ধরে ক্ষীণভাবে যেটা আমার মাথায় ঘুরছে সেটা হলো, মিষ্টির উপর কেউ কালা জাদু করলো না তো? আমি ব্ল্যাক ম্যাজিক বা শয়তানের আরাধনা গোত্রের ব্যাপার স্যাপার সম্বন্ধে নানা ইউটিউব ভিডিও, ডকুমেন্টারি দেখেছি, বইও পড়েছি। আমার মনে হলো ফাদার, এই ম্যাকমিলান ভদ্রলোক আমাকে সঠিক দিশা দিতে পারবেন। প্রত্যেকদিন বিকালে চার্চে প্রার্থনা হয়। আমি সন্ধ্যে 5:30 নাগাদ চার্চের বাইরে গিয়ে অপেক্ষা করলাম।
5:45 প্রার্থনা শেষ হলো। সবাই বেরিয়ে যেতে আমি ধীর পায়ে ভদ্রলোকের কাছে গিয়ে দাঁড়ালাম। উনি আমাকে দেখেই একগাল হেসে বললেন, কি ব্যাপার, কেমন আছেন? ভালোই ফাদার। বলুন স্যার, কি দরকারে এসেছেন? আমি কিভাবে আপনাকে হেল্প করতে পারি? আমি জানি না কিভাবে আপনাকে বলবো ঘটনাগুলো, ও চেষ্টা করছি বলার। আসলে একটা সমস্যায় পড়েছি। ডোন্ট ওয়ারি সান, বলো। তারপর আমি ওনাকে সবটা বিস্তারিত জানালাম। বিষয়টা উনি যথেষ্ট গুরুত্ব দিয়ে শুনলেন। তারপর আমাকে বললেন, 2 দিন আমাকে সময় দাও, এ বিষয়ে আমি তোমাকে বিস্তারিত জানাচ্ছি। দুদিন পর ফাদার ম্যাকমিলানের কথা মতো আমি আবার চার্চে গেলাম। এই 2 দিনে মিষ্টির থেকে খুঁচিয়ে ওর ক্লাসের 2-3টে বন্ধুর খবর জেনেছি। একে ওকে ফোন করিয়েছি, তবে কারোরই আমাদের মিষ্টির মতো ওরকম হাল হয়নি। তাই এই প্রসঙ্গে আর কাউকে ঘাঁটাতে সাহস পাইনি। প্রার্থনা শেষ হতে আমি কক্ষে গিয়ে ঢুকলাম। ফাদার ম্যাকমিলান আমাকে দেখেই ভুরু তুলে বললেন, হ্যাঁ হ্যাঁ, এসো এসো, তোমার কথাই ভাবছিলাম আমি। চার্চের টেবিলে মুখোমুখি আমায় বসতে বলে তিনি বসলেন আর একটাতে। তারপর উনি যেটা বললেন সেটা শুনে আমার হাড়ে মজ্জায় তালা লেগে গেল। তার কথা মতো ক্রিশ্চিয়ানিটির অপব্যবহার করে অনেকে শয়তানকে আরাধনা করে, আর তাতে স্যাক্রিফাইসড হয় নিরীহ বাচ্চারা। আসলে বাচ্চাদের মন একেবারে নিষ্পাপ। তাতে মগজ ধোলাই করে যদি এই ভাব বোধ একবার মস্তিষ্কের কোষে ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে এই শয়তানের আরাধনায় সিদ্ধি লাভ করা যায়, আমাদের হিন্দু ধর্মের নিষিদ্ধ তন্ত্রের মতোই। তবে তিনি আরও একটা কথা বললেন, এই সমস্ত কিছুই হয় অত্যন্ত গোপনে, আড়ালে। কিন্তু আমার মেয়ে যে মিশনারি স্কুলে পড়ে, সেটা যথেষ্টই নাম করা কিন্ডারগার্টেন স্কুল। সেই স্কুলের আড়ালে দিন দুপুরে এসব হবে, সেটা বিশ্বাসযোগ্যই নয়। ফাদার ম্যাকমিলান আমাকে সব অমূলক চিন্তা থেকে বিরত থাকতে বললেন, তবে একেবারে হাল ছেড়ে দিতেও বললেন না, লক্ষ্য রেখে যেতে বললেন। এদিকে আমার চিন্তা উত্তর বেড়েই চলল। শুধু একটাই কথা মনে হতে লাগলো, কিভাবে এই বিপদ থেকে আমার মিষ্টিকে উদ্ধার করব। আসতে পারি? আমার কথায় টেবিল থেকে মুখ তুলে তাকালেন ভদ্রমহিলা। খুব ছোট্ট একটা অফিস, চারিদিকে ভর্তি কাগজপত্র ইতিউতি ছড়ানো। আলমারির দরজাটা কিঞ্চিত খোলা, সেখান থেকে ভর্তি ভর্তি ফাইল আর কাগজপত্র যেন আলমারি ফুঁড়ে বেরিয়ে আসছে। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, আমি কিন্তু ফাদার ম্যাকমিলানের কথা মতো মিষ্টিকে নিয়ে ওসব চিন্তা করা থেকে নিজেকে বিরত রাখতে পারিনি। এই কটা দিনে আমি সিস্টার ক্যারোলিনকে নিয়ে রিসার্চ শুরু করি। ফেসবুকে আমার একটা মিম পেজ আছে, আর সেটা বেশ জনপ্রিয়। সেই জনপ্রিয়তার সুবাদেই আমার বেশ কিছু লোকের সাথে যোগাযোগও রয়েছে। এমনই এক ফেসবুক পেজ ওনারের থেকে আমি একজন ভদ্রলোকের নাম্বার পেলাম। তিনি কলকাতার সেন্ট পলস চার্চের একসময়ের ফাদার ছিলেন, বর্তমানে থাকেন শিলিগুড়িতে। প্রাজ্ঞ মানুষ। পশ্চিম বাংলায় যত কটি চার্চ আছে তাদের ফাদার এবং কর্মী সমস্ত কিছুর তথ্য রয়েছে তার কাছে। আমি তাকেই অগত্যা ফোন করি। খানিকটা দ্বিধাবোধ ছিল,
তবে ভদ্রলোক দেখলাম ভীষণই বিনয়ী। তিনি আমাকে শিলিগুড়ির এই ধনে পোতা গ্রামের সন্ধান দেন। অতঃপর আমার এখানে আসা। ছোটবেলায় আমাকে জাসুস বলে ডাকা হতো স্কুলে, জানেন? তারও যথেষ্ট কারণ আছে। আসলে আমি স্কুল মনিটর ছিলাম। কে কোন স্যারের নামে পিছনে কথা বলেছে, কে কাকে গাল দিয়েছে, কেই বা মারামারি করেছে, সব কিছু নিয়ে শিক্ষকদের কানে তোলার দায়িত্ব ছিল আমার ওপরে। তার জন্য ক্লাসের সবার কাছেই মোটামুটি অপ্রিয় ছিলাম, কিন্তু স্যারেদের কাছে ছিলাম নয়নের মণি। ছোটবেলা থেকেই তাই কোনো জায়গার খুঁটিনাটি নজর করে ফেলি দ্রুত। এক্ষেত্রেও ব্যতিক্রম হলো না। দেখলাম টেবিলের উপর নেম ট্যাগটা রয়েছে, তাতে লেখা সিস্টার মার্থা। ইয়েস, বলুন। এটাই আপনাদের মিশনারিজ চাইল্ড সোসাইটি তো? ইয়েস ইয়েস, এটাই। আর আমি এখানকার প্রিন্সিপাল। বলুন, কি জানতে চান? আমি একটু ডিস্টার্ব করবো আপনাদের। আসলে আমি একজনের ব্যাপারে একটা ইনফো চাই। বলুন, কি জানতে চাইছেন? আচ্ছা, আপনি বলতে পারবেন এখানে 2004 থেকে 2009 সাল অবধি সিস্টার ক্যারোলিন বলে কোনো অধ্যক্ষ ছিলেন কিনা? উনি নামটা শুনে ভূত দেখার মতো চমকে উঠলেন। তারপর চোখ নামিয়ে ব্যস্ততার ভঙ্গিতে যেন কথা আড়াল করার চেষ্টা করলেন। দেখুন, আমি জয়েন করেছি 2016 সালে। অত আগের কারোর কথা ঠিক বলতে পারবো না, সরি। দেখুন প্লিজ, কিছু লুকোবেন না। এই ইনফরমেশনের উপরে আমাদের মেয়ের জীবন মৃত্যু নির্ভর করছে, প্লিজ। দেখুন, এসব আমাদের নিজস্ব তথ্য। আমরা বাইরের লোকেদের এই সমস্ত তথ্য দিই না। তবে আপনার চোখ দেখে মনে হচ্ছে যেন আপনি সত্যিই কোনো একটা বিপদে পড়েছেন, তাই আমি বলছি। দেখুন, এই সোসাইটি তো অনেক কালের। সারা জীবন কে কে সিস্টার ছিলেন তার তথ্য আমি বিশেষ জানি না। তবে হ্যাঁ, সিস্টার ক্যারোলিন নামটার সাথে আমরা সবাই বিশেষভাবে পরিচিত। কেন জানতে পারি কি? আসলে আমাদের এখানে একটা কাণ্ড হয়েছিল। সেটি অত্যন্ত দুঃখজনক এবং ভয়াবহ। সে ঘটনা আমি চোখে দেখিনি ঠিকই, কিন্তু আমি যখন সে গল্প শুনেছি, আমি 1 মাস রাতে চোখের পাতা এক করতে পারিনি। যতদূর শোনা যায়, সেই সাংঘাতিক ঘটনার পর থেকেই সিস্টার ক্যারোলিনকে আর খুঁজে পাওয়া যায়নি। যদি কিছু মনে না করেন, ঘটনাটা কি জানতে পারি? হ্যাঁ, তার আগে আপনি বলুন যে আপনি হঠাৎ কেন এসব কথা আমাকে জিজ্ঞাসা করছেন? আমি তাকেও কিছু লুকোলাম না, সমস্ত কথা বললাম। তিনি আমার প্রয়োজনীয়তা আন্দাজ করতে পেরে বিস্তারিতভাবে সেই সাংঘাতিক ঘটনা বলতে শুরু করলেন। এই ঘটনা নাকি তার আগের ইনচার্জ সিস্টার জেনিফারের থেকে শোনা। 2006 সালে এই ধনেপোতা গ্রামে এক মহামারী হয়েছিল। টিভিতে আমরা যতটা গ্রামগঞ্জের খবর দেখি, আদপে তার বিন্দুমাত্র জানি না। সংবাদ মাধ্যমে হয়তো ত্রাণ প্রাপ্তির খবর আমাদের কানে পৌঁছয়, কিন্তু তা যে কতটা কার্যকরী হয় জানতে পারি না। সিস্টার মার্থা বলে চললেন, এই ইনস্টিটিউশনের ফান্ডিং আসতো আয়ারল্যান্ড থেকে। স্থানীয় লোকেদের কাছে সে খবর ছিল যে বাড়িতে ছোট ছোট বাচ্চা ছিল, তাদের অভিভাবকেরা সবাই সে সময় তাদের বাচ্চাকে এখানে ভর্তি করিয়ে দিয়ে যায়। উদ্দেশ্য একটাই ছিল যে ভালো করে খাওয়া পড়া পাবে। আসলে তো কোনো বাবা মাই চায় না তার সন্তান অনাহারে থাকুক। নিজেদের যা হয় হোক, অন্তত
সন্তানটা তো ভালো করে থাকুক। সেই সময় অধ্যক্ষ ছিলেন এই সিস্টার ক্যারোলিন। কিন্তু 2 মাসের মধ্যেই এমন একটা নৃশংস কাণ্ড ঘটে যার জন্য সিবিআই তদন্ত পর্যন্ত হয়। ডাক পড়ে আইরিশ কর্মকর্তাদের, হয় চূড়ান্ত বদনাম। তারপরেই তারা আমাদের সাথে ফান্ডিংয়ের চুক্তি থেকে সরে আসেন। এই সংস্থায় নাকি পোষা একটি ছোট্ট মেনি বিড়াল ছিল, তার নাম ছিল জেলি। শুধু বাচ্চারা না, বরং এখানকার সমস্ত কর্মকর্তাদের অত্যন্ত আদরের ছিল। হঠাৎ একদিন জেলিকে খুঁজে পাওয়া যায় না। জেলি তো আর মানুষ নয়। সবাই ভেবেছিল ও হয়তো অন্য কোথাও গেছে, খিদে পেলে ঠিক ফিরে আসবে। কিন্তু 1 দিন যায়, 2 দিন যায়, টানা 10 দিন চলে গেল, তাও জেলি ফেরে না। বাচ্চাদের খুব মন খারাপ। তাই জন্য সমস্ত কর্মীরা মিলে ঠিক করে জেলিকে খুঁজবে। চারিদিকে তন্ন তন্ন করে খোঁজা শুরু হয়। খুঁজতে খুঁজতে একটা অদ্ভুত ঘটনা চোখে পড়ে। হাউসকিপিংয়ের ছেলেটা দুর্ভিক্ষের সময় এখানে আসা ছেলেমেয়েগুলির মধ্যে গীতা নামে একটি মেয়ের ঘর থেকে পচা গন্ধ পায়। গীতা মেয়েটা ছিল খুব চুপচাপ, খুব একটা কারোর সাথে কথা বলতো না, খুবই লক্ষ্মী মেয়ে ছিল। পচা গন্ধটা কোথা থেকে আসছে সেটা খোঁজার জন্য ওই ঘরটি অনুসন্ধান করতে শুরু করে। আর তখনই একটা ভয়াবহ সত্য সামনে আসে। গীতার খাটের ঠিক নিচেই একটা সাদা বস্তা পাওয়া যায়, আর তার মধ্যে থেকে জেলির ছিন্ন ভিন্ন মৃতদেহ আবিষ্কৃত হয়। এই বিভৎসতায় সব কর্মীদের একেবারে গা শিউরে ওঠে। গীতা সম্বন্ধে যা ওদের ধারণা ছিল তা সব এক লহমায় বদলে যায়। সিস্টার ক্যারোলিন যেন এই ঘটনারই অপেক্ষায় তক্কে তক্কে ছিলেন। আদিবাসী ছেলে মেয়েদের যেন উনি প্রথম থেকেই কেমন একটা সহ্য করতে পারতেন না। তার কোপ পড়ল অন্য আদিবাসী ছেলে মেয়েদের ওপর। গীতার ওপর কমিটি বসল, কিন্তু সেই মিটিংয়ে গীতার মুখ দিয়ে একটাও রা সরেনি। সে নীরবে বসে বসে কাঁদছিল। কর্মীরা গীতাকে খুবই ভালোবাসত, তাই তারা চেয়েছিল একবার অন্তত যেন ওকে ক্ষমা করে দেওয়া হয়। কর্মীদের সবার প্রবল চাপে সিস্টার ক্যারোলিন তা মেনে নিতে বাধ্য হন। তিনি তার মিথ্যে হাসি দিয়ে আড়ালে চেপে রাখলেন এক প্রবল আক্রোশ। তিনি যে মন থেকে কর্মীদের কথা মানেননি তার প্রমাণ পাওয়া গেল 2 মাস পরের একটা ঘটনায়। এক বৃষ্টির রাতে তিনি ঘটালেন মর্মান্তিক একটা কাণ্ড। মিশনারিজ খ্রিস্টান সংস্থা হলো তার অধিকাংশ কর্মীরাই বাঙালি হিন্দু ছিলেন, তাই তারা পুজোর অষ্টমী ও নবমীর দিন ছুটি নিতেন। সেবার দুর্গাপুজোর সপ্তমীর রাত থেকেই শুরু হলো প্রবল বর্ষণ। পরের দিন যে যার মতো ছুটি নিয়ে চলে গেল বাড়ি। প্রধানকে তো থাকতেই হয়, তাই জন্য সিস্টার ক্যারোলিন সেখানে থেকে গেলেন। তিনি সবাইকে আদর করে হাসি মুখে বিদায় জানালেন। সবাই চলে যেতেই তিনি তার আসল রূপ ধারণ করলেন। অষ্টমীর দিন সন্ধ্যাবেলা থেকেই প্রচুর বাজ পড়ছিল। বিদ্যুতের ঝলকানিও ছিল খুব বেশি, আর তার সাথে অবিরাম বৃষ্টিপাত। সিস্টার ক্যারোলিন একে একে আদিবাসী ছাত্রদের ঘরে গেলেন এবং তাদেরকে ডেকে নিয়ে এসে এক জায়গায় জড়ো করলেন। তারপর আচমকাই টানতে টানতে সেই বৃষ্টির মধ্যে আমাদের এই চ্যারিটির মাঠে বলপূর্বক বার করে তাদের নিয়ে গিয়ে সদর দরজাটা দিলেন বন্ধ করে। সেই অবিরাম বর্ষণে বাচ্চাদের নিষ্ফল কান্নার আওয়াজ
বাতাসে মিলিয়ে গেল। আর সেদিন রাতেই ঘটে যায় নিষ্ঠুর একটা কাণ্ড। ঘটনা জানা যায় পরের দিন সকালে। পরিচারিকা এসে যা দৃশ্য দেখেন তাতে তার বাক শক্তি হারিয়ে যায়। তার গা গোলানো শরীর নিয়ে কোনো মতে বুড়ো আঙুল দিয়ে চাপ দিলেন দরজার সাথে লাগানো ওই কলিং বেলে। অস্ফুটে একটাই আওয়াজ করে বললেন, সিস্টার। সেদিন মাঠে পড়েছিল 7-8টা ফুটফুটে তাজা লাশ। বাজ সেই রাতে তাদের সবার প্রাণ কেড়ে নিয়েছে। ততক্ষণে মাঠে আরো লোক জড়ো হয়েছে। বাইরে প্রবল চেঁচামেচি। সিস্টার ক্যারোলিনের ঘুম ভাঙল বাইরের কোলাহল শুনে। তিনি বেশ বুঝতে পারলেন নিশ্চয়ই কার্যসিদ্ধি হয়েছে। ঘর থেকে বেরিয়ে এসে শুনতে পেলেন হাতুড়ির মতো দরজা পিটছে বাইরের লোকজন। 2-1টা আদলা ইঁটও জানলা ভেঙে দিয়ে ভেতরে এসে পড়েছে। তিনি বিচলিত হলেন না। তিনি তো সব পরিণতি জানতেনই। কোনো মতে মাথা বাঁচিয়ে গেট খুলতেই এক দঙ্গল লোক হাতে বাঁশ, লাঠি, ইঁট এসব নিয়ে ঢুকে পড়ল এই আশ্রমে। সিস্টার আগে থেকেই তৈরি ছিলেন। ও মাই গড, এ কি হলো বলে নাটক করে অচৈতন্য হওয়ার ভান করলেন। ততক্ষণে পুলিশ এসে গেছে। সিস্টারকে গ্রেপ্তার করলো পুলিশ। বাচ্চাগুলোর মা বাবারাও তখনই খবর পেয়ে ছুটে এসেছে। তারা এই দৃশ্য দেখে শোকে রাগে পাগলের মতো হয়ে গেলেন। এমনই অবস্থা যে হাতের কাছে যা পাবেন তাই দিয়ে খুন করে ফেলবেন সিস্টার ক্যারোলিনকে। সিস্টার অবশ্য সাফাই গাওয়া থেকে বিরত ছিলেন না। জেরার সামনে তিনি অঝোরে কাঁদতে কাঁদতে বলেছিলেন, এই বাচ্চারা সবাই শয়তানের দূত। ওরা রাতে না কোনো নিষিদ্ধ সাধনা করে। আমি ঘুমিয়ে পড়ার পরে কোনো মন্ত্র বলে ওরা এখান থেকে নিঃশব্দে বের হয়ে যায়। এটা ওদের দুর্ভাগ্য যে ওরা ফিরতে পারেনি আর। কিন্তু তার এই যুক্তি ধোপে টিকল না। সবাই ভেবেছিল তার ফাঁসিই হবে, কিন্তু অদ্ভুতভাবে তা হয়নি। সিস্টারের পলিটিক্যাল কানেকশন ছিল মারাত্মক। তিনি পুরো কেসটাই ঘুরিয়ে দিলেন। এরকম নানাভাবে তিনি প্রমাণ করে দিলেন যে বৃষ্টির রাতে তার অজান্তেই এই সাংঘাতিক কাণ্ডটি হয়েছে। বেরিয়ে এলেন মুখে ক্রূর একটা হাসি নিয়ে। কোর্টের চারিদিকে অসহায় বাবা মায়ের দল। তাদেরকে কোনো মতে আটকে রেখেছে পুলিশ, না হলেই অবিচারের খেসারতে প্রাণ নিয়ে যাবে তারা সিস্টারের। সেই ঘটনার পরে সব কেমন অস্বাভাবিক হয়ে গেল। সমস্ত কর্মীরা পদত্যাগ করলেন। আয়ারল্যান্ড থেকে সাহায্য আসাও বন্ধ হয়ে গেল। সব ম্যাসাকার। থামলেন সিস্টার মার্থা। সিস্টার যখন এতক্ষণ কথা বলছিলেন, আমার কিন্তু একবারের জন্য চোখের পলক পড়েনি। দু চোখে আতঙ্ক নিয়ে নিষ্ঠুর বিভীষিকার কথা শুনছিলাম। সিস্টারের কথা শেষ হওয়ার পরে আমি সম্বিত ফিরে পাই। বুঝতে পারি জল অনেক দূর গড়িয়ে গেছে। এখন এই সমস্ত কথা আমাকে চার্চে গিয়ে ফাদারকে জানাতে হবে। সেই মতোই সামনের রবিবার বিকেলে আমি ফাদারের সঙ্গে গিয়ে দেখা করলাম। সবটা শুনে আরেকটু হলে ফাদারের হাত থেকে বাইবেলটা প্রায় পড়েই যাচ্ছিল। আমার কথা তিনি গভীরভাবে চিন্তা করলেন। তারপর বললেন, তুমি আগে খোঁজ নাও, আমার গতিক সুবিধের লাগছে না।
কথা বলতে বলতেই আমার ফোন বেজে উঠল। দেখি গিন্নির ফোন। ওগো, কোথায় তুমি? তাড়াতাড়ি এসো। তোমার মেয়ে কেমন করছে? দুপুরে ঘুমিয়েছিল তুমি যখন বেরোলে। এখন এখন ওঠার পর থেকে চোখ মুখ উল্টে কেমন থুতু বার করছে। আমার খুব ভয় করছে গো। এসব ওঝা চার্জ বাদ দাও তো, আমাদের ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে ওকে। ফোনটা স্পিকারে দিয়েছিলাম, তাই ওই কথাগুলো অপ্রস্তুতে পড়ে গেলাম। আমতা আমতা করে বলতে শুরু করলাম, আসলে শ্রিয়ানা এখন মিষ্টির জন্য। যাই হোক, আপনি বুঝতে পারছেন হয়তো। আরে যাও যাও, কোনো ব্যাপার না। মায়ের মন তো, আমি কিছু মনে করিনি। তুমি একটা ডাক্তার দেখাও কেমন? আর এদিকে দেখছি কি করা যায়। বাড়ি পৌঁছে এক রাশ কান্না হুলস্থুলের মধ্যে আমার মিষ্টির জন্য ডাক্তার ডাকলাম। ডাক্তার এসে ইঞ্জেকশন দেওয়ার পর শান্ত হলো। আমি এখনো ওদের সবটুকু বললাম না, কারণ আমার মনে হলো সে সময়টা এখনো আসেনি। এই ঘটনার পর পেরিয়ে গেছে গোটা একটা সপ্তাহ। মিষ্টির মধ্যে সেই অস্বাভাবিকতাটা যেন রয়েই গেছে। কখনো খাচ্ছে, কখনো খাচ্ছে না। ঘুমোলে উঠতে চাইছে না, উঠলেই ঘুমোতে চাইছে না। ওর মা ওকে নিয়ে পড়াতে বসাতে চাইলে তাও করতে দিচ্ছে না। কিন্তু রবিবার ছাড়া তো আমার সময়ই হয় না। রবিবার সকালে আমি একটু বেশি ঘুমোই। মিষ্টির ঘটনাটা শুরুর পর থেকেই আমি আর আমার বাড়ির লোক কেমন যেন সব ব্যাপারেই আঁতকে আঁতকে উঠি। ফোনটা সাইলেন্ট করে শুই, কিন্তু কোনো কারণে কাল রাতে আর সেটা করা হয়নি। তাই দুম করে ফোন বাজায়, চমকে উঠলাম। হ্যালো হ্যালো, আমি ফাদার কথা বলছি। হ্যাঁ ফাদার, বলুন। তুমি তোমার মিসেসকে নিয়ে একবার এখানে চলে এসো, কুইক। এখানে বলতে? চার্চে চলে এসো। 1 ঘন্টা পরে এলে হবে? মানে ঘুমোচ্ছিলাম আর কি। মিসেসেরও একটু রেডি হতে টাইম লাগবে। হ্যাঁ, 1 ঘন্টার মধ্যেই এসো তোমরা, কিন্তু তার বেশি লেট করবে না। প্রায় হন্তদন্ত হয়ে আমরা ছুটে গেলাম চার্চে। দেখলাম ফাদার একটা লেবু নিয়ে এসেছেন আর 1 গ্লাস জল। তার হাতে ধরা একটা দেশলাই বাক্স। সেই বাক্স থেকে 2টো কাঠি বের করলেন। তারপর গ্লাস ভর্তি জলে সেই লেবু থেকে 2টো ফোঁটা ফেলে দিলেন। তারপর কাঠি 2টো নিয়ে জোরে জোরে রগড়াতে শুরু করলেন। সেই জলে ভাসিয়ে দিলেন কাঠি 2টো। আমরা দেখলাম 2টো কাঠি একে অপরের ওপরে উঠে গেল তৎক্ষণাৎ। আর সেটা দেখেই যেন ফাদার প্রমাদ গুনলেন, লাফিয়ে উঠলেন প্রায়। সর্বনাশ! ও মাই গড! তোমাদের মেয়েকে সিস্টার নিজের কক্ষিগত করতে চান। শুধু তোমার মেয়ে নয়, অনেক কটা বাচ্চার জান কিন্তু ওর হাতে। সিস্টার নিশ্চয়ই ভুডু বা সাংঘাতিক কোনো কালা জাদু প্র্যাকটিস করেন। উনি একজন রেসিস্ট ক্যাথলিক। বাইবেল না, আসল ক্ষমতা পোপের হাতে, এটা মনে করেন। শুধু ক্ষমতার লোভে ও এসব করে। একটা সাইকোপ্যাথ। ছি, আমি তো ভাবতেও পারছি না। আমি ওর সম্বন্ধে নানা খবর নিয়েছি। হ্যাঁ, আমি নানা খবর নিয়ে জেনেছি যে ও। আর তোমরাও কেন স্কুলে ভালো করে খবর না নিয়ে ভর্তি করে দিলে? হ্যাঁ, সেই মুহূর্তেই আবার মায়ের ফোন এলো ঘর থেকে। মা বললেন মিষ্টি নাকি আবার ওরকম করছে। সেই শুনে ফাদার বললেন, দাঁড়াও, তোমরা গিয়েও কোনো লাভ হবে না। এদিকে রিয়া তখন ওখানেই পাগলামো শুরু করে দিয়েছে বাড়ি ফিরে আসার জন্য।
ফাদার অনেক কষ্টে তাকে শান্ত করলেন। তারপর একটা লেবু আধখানা করে কেটে আমাদের দুজনের হাতে ধরিয়ে দিলেন, আর নিজের হাতে আনলেন এক খাবলা নুন। আমাদের নির্দেশ দিলেন আমরা যেন সেই নুনে মাখিয়ে নিই লেবুর টুকরো দুটো। সত্যি বলতে এসব করতে আমার বিরক্ত লাগছে, কিন্তু মিষ্টির কথা ভাবতে গেলে বিরক্তি আনলে চলবে না। আমরা লেবুর টুকরো দুটো লবণে মাখিয়ে নিলাম। আমাদের কাজ হলে প্রভু যিশুর দিকে ঘুরলেন ফাদার। বলো, হে প্রভু, তুমি আমার সাথে জীবনে মরণে জড়িত। আমি আমার জীবন তোমাকেই সমর্পণ করেছি, তাই আমার পরিবারের উপর কোনো ক্ষতি হতে পারে না। আমি পরাশক্তিকে বিশ্বাস করি। আমি জানি অশুভ বলে কিছু নেই। প্রভু থাকলে সবই আশীর্বাদের মতো হয়ে যায়। আমার মেয়ের জীবনে যে কালো ছায়া ঘনিয়ে এসেছে তার থেকে শিগগিরই আমরা নিষ্কৃতি পাব। আমি প্রভুর পদতলে নিজেকে নিয়োজিত করলাম। হে গড, bless us. Please save our child. এবার যাও, শোনো, এই শুক্রবার 13 তারিখ সিস্টার ক্যারোলিন বোধহয় এই দিনের জন্যই তৈরি হচ্ছেন। আমাদের ক্রিশ্চিয়ানিটিতে এই দিনটাকে বিশেষভাবে অশুভ মানা হয়। সেদিন ডাক্তারকে আবার ডাকা হলো, আবার আগের দিনের মতো ইঞ্জেকশন। আমি ক্যালেন্ডারে দাগ দেওয়া শুরু করলাম। তারপর আরো কটা কঠিন অস্বচ্ছ দিন কাটিয়ে আমরা পৌঁছলাম বৃহস্পতিবার সন্ধ্যায়। এই 2-3 দিনে মিষ্টি মোটামুটি মন্দের ভালো ছিল, কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যে থেকেই আবার চেইকে সেই। তবে এবার আমি আর রিয়া দুজনেই মাথা স্থির রাখলাম। ফাদারের দেওয়া টোটকাটা পালন করতে ভুলিনি। মিষ্টিকে স্কুলে পাঠিয়ে দিয়ে ফাদারের কথা মতো আমি আর আমার স্ত্রী পৌঁছে গেলাম চার্চে। আগে থেকেই অফিসে বলে সেদিন ছুটি নিয়েছিলাম। আমরা পৌঁছতে ফাদার বললেন, এসে গেছো? ভেরি গুড, ভেরি গুড। আমি যেমন বলেছিলাম করেছ তো? আমরা দুজনেই মাথা নেড়ে হ্যাঁ বাচক ভঙ্গিতে উত্তর দিলাম। বাকি ছাত্রছাত্রীদের বাবা মাকে কি ইনফর্ম করবে? কি ঠিক করলে? আমরা দুজনেই এক বাক্যে ফাদারের এই প্রস্তাব নাকচ করলাম, কারণ মিষ্টির কোনো বন্ধুদের সাথে কিন্তু এরকম ঘটনা ঘটেনি। যদিও আমরা কাউকে সরাসরি জিজ্ঞেস করিনি, তবু নিজের মেয়ের জন্য আড়ালে আবডালে সব খবরই জোগাড় করেছি, এবং তাতে করে জেনেছি ওর কোনো সহপাঠীদের মধ্যেই কোনো অস্বাভাবিকতা নেই। তবে এখন ফাদারের কথা শুনে একটা চিন্তা হচ্ছে, আমরা ঠিক যেমন ভাবে এগোচ্ছি, অন্য কোনো বাচ্চার সাথেও সেরকম হলে তাদের মা বাবাও যদি একই পদক্ষেপ নেয়, এরকম তো হতেও পারে মিষ্টির মতো আচরণ ওর অন্য বন্ধুরাও করে, আর তাদের বাবা মারা ঠিক আমাদের মতোই সবার থেকে তাদের লুকিয়ে রেখেছে। কারণ ঠিক স্কুলের গেটে পা দিলে মিষ্টি সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যায়। ওকে চেনার উপায় থাকে না, কোনোভাবেই বোঝা যায় না যে বাড়িতেও অস্বাভাবিক আচরণ করছে। আর এছাড়াও ভয় অন্য একটা জিনিস নিয়ে। ধরুন আমরা জানাবো, আর সেই অভিভাবক যদি আদৌ বিশ্বাস না করে এবং নিজেরা ভালো সাজতে গিয়ে যদি সিস্টার ক্যারোলিন ও বাকি স্কুল কর্তৃপক্ষকে জানিয়ে দেয়, তাহলে তো আমাদের ক্ষতি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। ফাদারও ব্যাপারটার গুরুত্ব আন্দাজ করতে পেরে আমাদের কথায় সায় দিলেন। তারপর বললেন, বাইবেলের যে ওয়ার্ডসগুলো মুখস্থ করতে বলেছি নিশ্চয়ই করেছ? আমরা মাথা নাড়িয়ে সম্মতি জানালাম। সেটা দেখে
তিনি একবার চোখ বুঝলেন, তারপর একটা অদ্ভুত আত্মবিশ্বাসের সাথে চোখটা খুলে আমাদের দিকে তাকিয়ে বললেন, লেটস গো, অল দ্য বেস্ট। এত শান্ত স্কুল বাড়ি আমি আগে কখনো দেখিনি। যেন সাইক্লোনের আগে থমকে পড়া আবহাওয়া। এখন সকাল 8টা বাজে। স্কুল বাড়িতে এই সময় বাচ্চাদের অভিভাবকদের ভিড় থাকে না। ভিড় হয় শুধু স্কুল শুরুর সময় আর ছুটির সময়। অল্প বিস্তর কিছু লোকজনের সাথে সৌজন্য পেরিয়ে আমরা 3 জনে ঢুকলাম স্কুল বাড়িতে। কিছু অভিভাবক ফাদারকে হাঁ করে দেখছিল অবাক হয়ে। গেটের কাছে আসতেই দারোয়ান আমাদের ছেড়ে দিল। দারোয়ান খ্রিশ্চান, ফাদারকে সমীহ করে, ফাদার সেটা জানতেন। দারোয়ানকে তিনি আগে থেকেই বলে রেখেছিলেন আমরা এলে যেন সিস্টার ক্যারোলিন বা অন্য কাউকেই খবর দেওয়া না হয়। আস্তে আস্তে সন্তর্পণে আমরা এগোতে লাগলাম ক্লাস ঘরগুলোর দিকে। ঠিক যা ভেবেছিলাম তাই। ছোট্ট একটা কিন্ডারগার্টেন স্কুল, তার মাত্র 7টা ক্লাসরুম, কিন্তু প্রতিটা ক্লাসরুমেই দরজা আঁটা। আর এই অল্প বিস্তর বাচ্চাদের একত্রে কোনো প্রার্থনার আওয়াজ হচ্ছে স্ক্রিপচার হল থেকে। এই সব কিছুই ফাদার অনুমান করেছিলেন। সেই মতো আমরা প্ল্যানও করি নানা ধরনের। আর সেই প্ল্যান মাফিকই আমার স্ত্রী আর ফাদার নিজেদের কাজ শুরু করলেন। আর আমি নিঃশব্দে পা টিপে টিপে এগোলাম স্ক্রিপচার হলের দিকে। কান পেতে আওয়াজটা শোনার চেষ্টা করলাম, তার থেকেও মনোযোগ সহকারে কথাগুলো অনুধাবন করার চেষ্টা করলাম। সর্বনাশ, এগুলো তো গথিক ডার্ক সং। বাংলায় বলতে গেলে অপশক্তির আরাধনা সঙ্গীত। আমি বুঝতে পারলাম যা হওয়ার আজকেই হবে। আর ঠিক সেই মুহূর্তেই ঘটে গেল কাণ্ডটা। শরীর শীতল করে দেওয়ার মতো কোনো নারী কণ্ঠ আমার কানের কাছে হিস হিস করে বলল, হোলি চাইল্ড। আমি চমকে পিছনে ফিরলাম। ও বাবা, শয়তান কা নাম লিয়া আর শয়তান হাজির, সিস্টার ক্যারোলিন। আমার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। ইনি এখানে এলে ভেতরে তাহলে কারা? দেখলাম সিস্টার ক্যারোলিনের বাঁ ঠোঁটের কাছে লেগে ক্রূর হাসি। আমি বুঝলাম ইশারাতে আমাদের আসার কারণ জানতে চাইছেন উনি। আমি তৎক্ষণাৎ নিজেকে সামলে নিয়ে আমতা আমতা করে উত্তর দিলাম, হ্যাঁ মানে সিস্টার, আসলে মিষ্টির শরীরটা খুব একটা ভালো নেই, তাই আর কি আমি নিজেই এলাম। ও, সেজন্য কোথায় আপনারা ডাক্তার না দেখে ফাদারকে নিয়ে এসেছেন, তাই তো? সর্বনাশ, এই ডাইনি তার মানে সবকিছু জেনে গেছে। কিন্তু স্কুলে ঢোকার মুখে তো কেউ ছিল না। তাহলে কি দারোয়ানটা ডাবল গেম খেলছে, বিশ্বাসঘাতকতা করেছে? কিন্তু সেরকমও তো হওয়ার নয়। তাহলে ব্যাপারটা কি? চিন্তা করবেন না, মিষ্টি ভালো হয়ে যাবে। সিস্টারের কথায় আমার সম্বিত ফিরে এলো। কিন্তু আমাদের প্ল্যান মাফিক আমায় স্ক্রিপচার হলে এখন ঢুকতেই হবে। আমি তখন অনেকটাই ধাতস্থ হয়ে এসেছি। না মানে সিস্টার, একবার একটু ওর সাথে দেখা করেই আমি চলে যেতাম। দাঁড়াবো না আমি, প্রমিস। আসলে রাস্তায় ফাদারের সঙ্গে দেখা হয়ে গেল,
ওনাকেও বললাম মিষ্টির অসুখের ব্যাপারে, উনিও বললেন আসার পথে একবার দেখে নেবেন, এই আর কি। বললাম তো এখন দেখা হবে না। আজকে ওদের একটা স্পেশাল ক্লাস আছে, আমি সেই ক্লাসের পরেই ওদেরকে ছাড়তে পারবো। কঠিন গলায় বললেন। আমি কিছু উত্তর দেব, সেই মুহূর্তেই দেখলাম আর একজন সহকারী সিস্টার এসে সিস্টার ক্যারোলিনের কানে কানে কিছু বললেন, আর তাতেই যেন তার মুখে বাজ পড়ল। আমার দিকে জিজ্ঞাসার দৃষ্টিতে তাকিয়ে বললেন, এত খবরদারি ভালো নয় মিস্টার। মতলবটা কি বলুন তো আপনাদের? ওই লোকটা, ওই ফাদার, আমাদের জেনারেটর রুমের স্যার, চারপাশে ঘুরঘুর করছেন কেন? কেন বলুন তো? তারপরই আমাকে সেখানে রেখে হন্তদন্ত হয়ে ছুটে গেলেন সেদিকে। তার মানে প্ল্যান বি। এই সুযোগেই আমি স্ক্রিপ্টসের হলের দিকে এগোতে লাগলাম দ্রুত পদক্ষেপে। আর এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না। ডাইনি ক্যারোলিনের হাত থেকে বাঁচাতেই হবে বাচ্চাগুলোকে। ফাদার আর আমার স্ত্রী ততক্ষণে সিস্টারকে ব্যস্ত রাখবেন, আর আমি ঢুকবো সেই জমির দুয়ারে। এইটুকু স্কুল প্রপার্টির মধ্যে এত বড় একটা সিংহ দরজা তৈরি করার মানে কি? তাও আবার 4-4টে ক্লাসরুম পেরিয়ে। তীক্ষ্ণ স্পষ্ট আওয়াজ শোনা যাচ্ছে ভেতর থেকে। আমি কান পাতলাম দরজায়, আর সাথে সাথে দম করে খুলে গেল দরজাটা। আমি ছিটকে গিয়ে পড়লাম ভেতরের নিকষ অন্ধকারে, আর অমনি দরজাটা বন্ধ হয়ে গেল শব্দ করে। ছিটকে পড়ার সময় আমি দরজার দিকে মুখ করে পড়েছিলাম, তাই প্রথম মুহূর্তে কারা গান করছে তাদের মুখ দেখতে পাইনি। আর আমি উঠতে উঠতেই বন্ধ হয়ে গেল সেই সিংহদুয়ার। তবে গান থামেনি। দরজা যে বন্ধ হয়ে গেল, এবার কি হবে? কেউ তো আর জানতেও পারবে না যে আমি এখানে। আমার 4 কদম দূরেই যেন বাচ্চাগুলো সঙ্গীত পরিবেশন করছে, অথচ আমি কাউকেই দেখতে পাচ্ছি না। এত অন্ধকার। এমন সময় ধূপ করে একটা প্রদীপ জ্বলে উঠল। তারপর পর 12টা প্রদীপ, আর প্রতিটা প্রদীপের মুখে ধরা একটা করে বাচ্চার মুখ। প্রথম প্রদীপটা নিয়ে দাঁড়িয়ে আছেন সিস্টার ক্যারোলিন নিজে। হঠাৎই গান থেমে গেল। জোরে হেসে উঠলেন সিস্টার ক্যারোলিন। আমি বুঝতে পারছি না কি করণীয়। আমি ওই 12টা মুখের মধ্যে থেকে তখন শুধু মিষ্টিকে প্রাণপণে খুঁজছি। দেখলাম সিস্টার ক্যারোলিন আমার দিকে ভ্রুক্ষেপ পর্যন্ত করছেন না। একটা কালো রঙের হার্ড বাইন্ডিং এর বই খুলে মন্ত্র আওড়াতে আওড়াতে প্রতিটা প্রদীপের শিখায় থাকা বাচ্চাদের মুখের সামনে এগিয়ে আসছে। ওই তো আমার মেয়ে মিষ্টি, 3 নম্বরে। আমি পেয়েছি, দেখতে পেয়েছি। মিষ্টি, মিষ্টি, মিষ্টি। আমি ছুটে এগোতে গেলাম, কিন্তু পা ধরে কেউ যেন আমাকে হ্যাঁচকা টান মারল, আর আমি পড়ে গেলাম। কিন্তু আমি থামলাম না, আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম। আমার মেয়েকে বাঁচাতেই হবে। আমি কোনো মতে নিজের সঙ্গে যুদ্ধ করে আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম, আর তা দেখে সিস্টার ক্যারোলিন যেন ভস্ম করে দেওয়ার চোখে আমার দিকে তাকালেন। আমি ছিটকে পড়লাম। সিস্টার ক্যারোলিন আবার অট্টহাস্যে হেসে উঠলেন। সেই হাসি শুনে আমার রক্ত জল হয়ে গেল। তার আওয়াজটা মোটেই একটা গলার আওয়াজ নয়, যেন এখানে থাকা সবকটা বাচ্চার মিলিত কণ্ঠস্বরে তিনি হা হা করে উঠলেন। তার মানে বশীকরণ। আমার মিষ্টি মার মতো 12টা বাচ্চাকে বশীকরণ করেছে এই ডাইনি।
ডাইনি ফিসফিসিয়ে বলতে থাকলো, হোলি চাইল্ড, হোলি চাইল্ড, হোলি চাইল্ড। তার চোখ তখন রক্তবর্ণ। আমার চোখ পড়ল ওই 12টি বাচ্চার চোখেও। তারা যেন পাথরের মতো স্থানবৎ সামনের দিকে তাকিয়ে আছে। এখন আর কেউ গান গাইছে না, তাদের মুখ সম্পূর্ণরূপে স্থির। ওদিকে সিস্টারের চোখ মুখ সহ সম্পূর্ণ শরীর দিয়ে যেন উল্কাপাত হচ্ছে। সে কি নির্মম বিভীষিকা! হঠাৎ আমার দিকে তাকিয়ে বিভৎস গলায় তিনি বললেন, আমার ব্যাপারে খুব ইন্টারেস্ট, তাই না? শিলিগুড়ি থেকে আমি কেন সরে এলাম বা আমাকে কেন সরানো হলো সেটা নিয়েও অনুসন্ধান করেছিস। বাবা বাহ, বেশ ভালো। শোন, এই সাধনা আমার বহুদিনের, আর তুই কথাকার কোন স্কাউন্ড্রেল আমাকে এই সাধনা থেকে সিদ্ধি লাভ করতে দেবি না ভেবেছিস? আরে এই সাধনা করতে হয় এই সকালবেলাতেই। তাই জন্যই তো আমি এতদিন ধরে স্কুলটাকে তৈরি করার জন্য অনেক পক্ষকে টাকা দিয়েছি। সকালবেলা এত কটা বাচ্চা পরিকল্পিতভাবে হত্যা করার এর চেয়ে আর কোনো সুন্দর জায়গা আমি পাবো না, বুঝেছিস? আমি তখন ভেঙে পড়েছি একেবারে, গলা শুকিয়ে গেছে। তার মধ্যেও আমি কাঁদছি। আমার জন্য না, মিষ্টির জন্য, এতগুলো বাচ্চার জন্য কষ্ট হচ্ছে। একটা বাবা মা প্রাণ দিয়ে হলেও তার সন্তানের জীবন রক্ষা করে। সন্তানের জন্য সমস্ত স্বার্থ ত্যাগ করে তিলে তিলে তাকে বড় করে তোলে তার অপত্য স্নেহে। প্লিজ প্লিজ সিস্টার, প্লিজ এই বাচ্চাগুলোকে ছেড়ে দিন। প্লিজ সিস্টার, প্লিজ এই বাচ্চাগুলোকে ছেড়ে দিন। তার বদলে আমাকে মেরে ফেলুন। সিস্টার, কি এতদিন ধরে এত আমার আয়োজন বৃথা যাবে? 4 বছর ধরে আমি এই সরঞ্জাম তিলে তিলে সাজিয়েছি। 11টা বাচ্চা পেয়ে গেছিলাম, শুধু শুধু অপেক্ষা ছিল একটার। তার জন্য গোটা 1 বছর লেগে গেল। আসলে 11টা বাচ্চা সম্পূর্ণ নিষ্পাপ। এরা কখনো কোনোদিন কোনো দোষ করেনি, তাই তো তাদের খুন করা খুবই সুবিধাজনক আর উপযোগীও। এদের মেরে আত্মার উপর কবজা করব আমি। শিলিগুড়িতেও আমি এই একই কাণ্ড ঘটিয়েছিলাম, কিন্তু কিন্তু কেউ বুঝতে পারেনি, কেউ না। আমার দিকে তাকিয়ে হঠাৎ মুখে আঙুল দিয়ে চুপ করতে বলল। তারপর কান পাতল দরজায়। এরপর বিরক্তি আর তীব্র শ্লেষের চাউনি দিয়ে আমার দিকে মুখ ফিরিয়ে বলল, নেই তোর সাঙ্গপাঙ্গরাও তো এসে গেছে, কিন্তু কি করে বাঁচাবি তোর মেয়েকে? আমি তোর চোখের সামনে মারবো ওকে। তবে চিন্তা করিস না, তোর মেয়ে এখন শয়তানের ভোগে, শয়তানের ভোগে। সুজিত, সুজিত, কোথায় তুমি? হলের সদর দরজা খুলে বেরিয়ে এসো। কেউ নেই ওখানে। সব সব তোমার মনের ভুল। ওই বাজে ডাইনি তোমার কিচ্ছু করতে পারবে না। তুমি বেরিয়ে এসো। ওই ডাইনি তোমার কোনো ক্ষতি করতে পারবে না। বেরিয়ে এসো। তাই নাকি? মনের ভুল? তাহলে ভেতরে আমরা কে? দাঁড়া, আর বেশি দেরি করা যাবে না।
সমস্তটা তো তোর চোখের সামনেই ঘটবে, আর কিচ্ছু আটকাতে পারবি না তুই, কিচ্ছু না। সেই শুনে আরো জোরে জোরে হাসতে লাগলো সিস্টার। সিস্টার ক্যারোলিন বলল বটে, কিন্তু হঠাৎই কোনো দৈব বলে সেই সিংহ দরজাটা খুলে গেল হাট করে। আমি দেখতে পেলাম আমার স্ত্রীকে, পাশে ফাদার, তার হাতে ধরা একটি ক্রস, একটি বাইবেল, তাই নিয়ে তিনি মন্ত্র জপ করছেন, কোনো অজানা মন্ত্র। এর মধ্যেই দেখলাম সিস্টার ক্যারোলিনের শরীর আনচান করতে শুরু করেছে। সে কোনো মতে আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে ফাদারের কাছে পৌঁছল, তারপর এক টানে তার হাতের বাইবেলটা ফেলে দিল। কিন্তু ফাদারের বিশেষ নড়চড় হলো না। এরপর সেই ডাইনি ফাদারকে আঘাত করা শুরু করলো, দু হাতে এলো পাথাড়ি। তবু চোখ খুলল না ফাদার। তার ধ্যানস্থ ভাব এখনো রয়েছে। আমি এদিকে কি করব বুঝতে পারছিলাম না। সেই বাইবেলটা কুড়িয়ে সজোরে নিক্ষেপ করলাম বাচ্চাগুলোর হাতে ধরা মোমবাতির দিকে, কিন্তু অত ভারী বই আছড়ে পড়ে গেল খানিক আগে। সেটার জন্য বাতাস বইল, কিন্তু আশ্চর্য, মোমবাতির শিখাগুলো কাঁপল না। কিন্তু এই দৃশ্য দেখে সিস্টার ক্যারোলিন কাটা পাঠার মতো অস্থির হয়ে পড়লেন। কি করলি, কি করলি তো এটা? আমার আমার এত দিনের সুন্দর সাজানো সাধনাকে এভাবে শেষ করে দিলি তুই? তুই এই হোলি বাইবেল আমার সন্তানের উপর শয়তানের কালো জাদুতে ছোঁয়ালি। তোকে তোকে আমি শেষ করে দেব, আমি শেষ করে দেব। আমার এখন এসব কথায় কান দিয়ে কাজ নেই। আমাদের প্ল্যান বি ততক্ষণে শুরু হয়ে গেছে। ফাদার যে কতটা দূরদর্শী তা আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি প্রমাণ পেলাম। আমার স্ত্রী যখন চার্চে অসহায়ের মতো আচরণ করছিল, তখনও আমার মাথায় হিমশীতল রাখার পরামর্শ দিয়েছিলেন ফাদার। তিনি একটা গল্প বলেছিলেন। মাই সন, আমি সত্যিই জানি না সেই ইভিল কি চায়, তবে এত বছরের অভিজ্ঞতায় আমি একটি কেসের সম্মুখীন হয়েছিলাম আজ থেকে 10 বছর আগে। আমার এই তৎপরতায় এমনই একটি শয়তানের হাত থেকে আমি বাঁচিয়েছিলাম কয়েকটা নিষ্পাপ শিশুকে। জেরার মুখে সে পুলিশকে জানিয়েছিল সে পরপর 13টা নিষ্পাপ বাচ্চার হত্যা করতে চেয়েছিল, কিন্তু সবার অলক্ষ্যে যে স্টোর রুমে সে তাদের বন্দি করেছিল সেখানের গার্ড কোনোভাবে তা জানতে পেরে তাকে মারতে উদ্যত হয়। আর সে নিজের প্রাণ বাঁচাতে সেই স্টোর রুমের একটা লোহার রড ছুঁড়ে মারে সেই গার্ডটির দিকে। সঙ্গে সঙ্গে মারা যায় লোকটি। কিন্তু সেই শয়তান কোনোভাবেই এটা চায়নি, তাতে তার এই নিষ্পাপ শিশু হত্যার স্ট্রিকটি ভেঙে যায়। সবাইকে বশ করলেও একটি বাচ্চাকেও তাই মারতে পারেনি সে। পুলিশের কাছে আগে ভাগেই খবর ছিল। তদন্ত করতে করতে কোনোভাবে জানতে পেরে প্রায় সঙ্গে সঙ্গেই পাকড়াও করে সেই এভিলকে। আমাদের কেসেও যদি এমনটা হয়, আসলে আমরা সন্দেহের সমুদ্রে ভাসছি। আমরা কেউ জানি না আদৌ কি চলছে সেখানে। তবে এমনটি যদি হয়, আমি আমার প্রাণ স্যাক্রিফাইস করে তোমার বাচ্চাটিকে বাঁচাবো, ওর কিলিং স্ট্রিক ভেঙে দেব। ফাদারের কথা শুনে আমি তার 2 হাত চেপে ধরে বলেছিলাম, ফাদার, আপনি জানেন মানুষ কাকে বেশি ভালোবাসে? শুধু নিজেকে। কিন্তু মানুষ যদি কাউকে বলে যে সে তাকে ভালোবাসে, তার মানে সে তার নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসে। আর এ তো আমার শরীরের অংশ, আমার নিজের সন্তান।
যদি সেরকম কোনো পরিস্থিতি আসে ফাদার, আমি নিজে নিজের প্রাণ বিসর্জন দিয়ে হলেও আমার সন্তানকে বাঁচাবো। আমি বুঝতে পারলাম আজই সেই দিন এসেছে। আমিও মনে মনে এটাই চাইছিলাম, যদি আর কোনো উপায় না থাকে তবে এটাই রাস্তা। ও যদি কোনোভাবে আমাকে মেরে ফেলে তাহলে এই সাধনায় কোনোদিনও সিদ্ধি লাভ করতে পারবে না। নিষ্পাপ 12টা শিশুর সঞ্জীবনী শক্তির অধিকারী হতে পারবে না। যদিও আমি মনে মনে আশা করেছিলাম ফাদার ঠিক বশে আনতে পারবে ওই ডাইনিকে, কিন্তু যা বুঝছি এই প্রবল পরাক্রমী ডাইনিকে বশ করা অত সোজা নয়। হঠাৎ দেখলাম তীব্র বাতাসে আলোড়িত হলো সারা ঘর। দরজার সামনে থেকে সেই হাওয়ায় হঠাৎ আমার স্ত্রীকে উড়িয়ে নিয়ে ফেললো দূরে। সব ঘটনাই ঘটছে চোখের নিমেষে, এত দ্রুত যে আমি বুঝতে পারছি না কি করা উচিত। রিয়ার খোঁজ নিতে আমি বাইরে যাওয়ার আগেই দেখলাম ধ্যানস্থ অবস্থা দেখেই আমার পায়ের কাছে ছিটকে পড়লেন ফাদার। হাঁ করে উঠে জ্ঞান হারালেন তিনি। আমি দেখলাম সেই ডাইনি ক্ষিপ্র চোখে এবার এগিয়ে আসছে আমার দিকে, আর এক লহমা, তাতেই আমি পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাব। কিন্তু তাতে আমার কষ্ট হচ্ছে না, আমার কষ্ট হচ্ছে মিষ্টির জন্য। ওকে আর পাবো না। আমার আনন্দও হচ্ছে ওর জীবন ফিরে পাবে, কিন্তু বাবাকে হারাবে সারা জীবনের মতো। এসব ভাবতে ভাবতেই একটা তীব্র আক্রোশে আমার গলার টুটিটা চেপে ধরল সিস্টার ক্যারোলিন। আমার প্রাণবায়ু বেরিয়ে যাওয়ার আগে আমি আমার স্ত্রী ও ফাদারের আর্তনাদ শুনতে পেলাম। তারা অসহায়ের মতো চেঁচাচ্ছেন। আমি বিপদ এড়াতে পারবো না। শিথিল হয়ে আসছে আমার শরীর, আমি সত্যি মরে যাচ্ছি। মরার আগে নাকি মানুষের কিছুক্ষণ চৈতন্য থাকে। সেই চেতনা আর অবচেতনা দিয়ে আমি বুঝতে পারলাম ক্যারোলিন তার জীবনের সবচেয়ে বড় ভুল করল। উত্তেজনা ও রাগের বশে সেই শয়তানের সাধনাতে ও কিছুতেই সাফল্য লাভ করতে পারবে না। পুলিশও এসে যাবে এর মধ্যে, ও পালাতেও পারবে না। ওর ফাঁসি হবে, অপরাধের শাস্তি তো হবেই। ও সব সাধনায় জল ঢেলে দিয়েছি আমি। হেরে গিয়েও জিতে যাচ্ছি আমি। আমার সারা শরীর জুড়ে চোখ দিয়ে অন্ধকার নেমে আসছে। একদম নিবিড়ে তুলিয়ে যাওয়ার আগে শুনতে পেলাম কান্না ভেজা গলায় মিষ্টির ডাক। বাবা, তুমি চোখ খোলো না বাবা, তুমি প্লিজ চোখ খোলো। বাবা তুমি ওঠো না বাবা, তুমি চোখ খোলো না বাবা, তুমি ওঠো না বাবা, চোখ খোলো বাবা, প্লিজ বাবা ওঠো বাবা। ভালো থাকিস মা, ভালো থাকিস। আমার সাথে তোর হয়তো কখনো দেখা হবে না, তবে রাতের বেলা তুই যখন ঘুমিয়ে পড়বি আমি
চুপটি করে তোর আর তোর মাকে দেখে যাবো আকাশ থেকে এসে। কেমন? শুনছিলেন ভুতুড়িনাথের কাহিনী হোলি চাইল্ড। গল্প পাঠে ছিলাম আমি তমাল। বিভিন্ন চরিত্রে আমার সঙ্গে ছিল দিতিপ্রিয়া, এনামুল, অধ্যায়, ঋতুপর্ণা, কৌশিক, আলোকলতা, বর্ষা এবং সুচিস্মিতা। শব্দ ও আবহ সংযোজনে সায়ন, পোস্টার ডিজাইনে ম্যাজিক ক্রেয়ন্স। শেষ হল ভুতুড়িনাথের কাহিনী হোলি চাইল্ড। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।